হ্যালো লার্নার্স, আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত। এই ভিডিওতে আমি ক্লাস 11-এর চ্যাপ্টার 5-এর এমসিকিউ নিয়ে আলোচনা করব। আর প্রত্যেকবারের মতোই ভিডিওর শেষে পিডিএফটা আমি সাইকোলজি টিচার সায়ন্তনী স্টুডেন্ট কর্নার টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দেব। যারা যারা এখনও আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি, নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো। সেই লিঙ্ক থেকে তোমরা গ্রুপে সরাসরি জয়েন হয়ে যেতে পারবে। প্রথম প্রশ্ন, যে চিন্তাধারার মাধ্যমে একটি সমস্যার বহু ধরনের সমাধানের পথের সন্ধান পাওয়া যায় তাকে কি বলা হয়? যেখান থেকে মাল্টিপল সলিউশন আমরা পাচ্ছি। এটার আনসার হবে অপসারী চিন্তা বা ডাইভারজেন্ট থিঙ্কিং। ডাইভারজেন্ট থিঙ্কিং কাকে বলে বা অপসারী চিন্তন? যেখানে একটা প্রবলেমের মাল্টিপল সলিউশন আমরা দেখতে পাই। আর অভিসারী চিন্তন বা কনভার্জেন্ট থিঙ্কিংয়ের একটা প্রবলেমের আমরা একটাই সলিউশন যখন পাচ্ছি সেটাকে আমরা বলতে পারি অভিসারী চিন্তা। যেমন আমি যদি এখানে লিখি 1, 2, 3 আর ড্যাশ, এরপরে কি হবে? এখানে কিন্তু আমরা উত্তরটা পাওয়ার জন্য যে চিন্তনের পদ্ধতিটাকে ব্যবহার করব সেটাকে অভিসারী চিন্তন বলবো, কনভার্জেন্ট থিঙ্কিং। কারণ এখানে একটা প্রবলেমের একটাই সলিউশন হবে আর সেটাই সঠিক সলিউশন। যেমন এখানে 4 হবে আনসার। তাহলে এইভাবে চিন্তা করার পদ্ধতিকে অভিসারী চিন্তন বা কনভার্জেন্ট থিঙ্কিং বলে। আর একটা প্রবলেম যেটার মাল্টিপল সলিউশন হতে পারে, যেমন আমি যদি কোয়েশ্চেন করি পেন স্ট্যান্ডকে আমরা কিভাবে ইউজ করতে পারি, তাহলে এটার যে কোনো একটাই সলিউশন হয় না, মাল্টিপল নতুন নতুন সলিউশন হতে পারে। এটাকে আমরা ডাইভারজেন্ট থিঙ্কিং বা অপসারী চিন্তন বলবো। পরের প্রশ্ন, মনোবিদ ড্যাশ এর মতে চিন্তন হলো এক ধরনের অন্তর্নিহিত গোপনীয় আচরণ যার মধ্যে নিযুক্ত থাকে নানা রকমের প্রতীক। এটার আনসার হবে গ্যারেট। গ্যারেট এই কথাটি বলেছিলেন। পরের প্রশ্ন, চিন্তন হলো এক ধরনের অন্তর্নিহিত জ্ঞানমূলক কার্যকারিতা যা চিহ্ন, ধারণা বা প্রত্যয় প্রতিরূপ প্রভৃতি ব্যবহারের মাধ্যমে সমস্যা সমাধান করে ও লক্ষ্য অর্জনে সহায়তা করে। চিন্তন হলো একটি, আমাদের মেন প্রশ্ন এটা, চিন্তন হলো একটি জটিল প্রক্রিয়া, অর্থাৎ কমপ্লেক্স প্রসেস। থিঙ্কিং একটা কমপ্লেক্স প্রসেস। পরের প্রশ্ন, সমস্যা সমাধানের জন্য সবথেকে সরল ও জীবনের সবথেকে প্রারম্ভিক ও অন্ধ কৌশলটি হলো? এটার আনসার হবে ট্রায়াল অ্যান্ড এরর বা প্রচেষ্টা ও ভ্রম। প্রচেষ্টার ভ্রম আমরা কখন ব্যবহার করে থাকি? যখন আমাদের কাছে প্রবলেমটা ইল ডিফাইন্ড হয়, অর্থাৎ প্রবলেমটার বিষয় আমরা ঠিক মতো যখন না জেনে থাকি তখন আমরা প্রচেষ্টার ভ্রম বা ট্রায়াল অ্যান্ড এরর ব্যবহার করে থাকি। যেমন ধরো, তুমি একটা গাড়িতে বসে আছো, গাড়িটা হঠাৎ চলতে শুরু করেছে, তুমি গাড়ি চালাতে জানো না। তাহলে এখানে তুমি যে কোনো পদ্ধতিতে গাড়িটাকে থামানোর চেষ্টা করবে। তুমি স্টিয়ারিংয়ে হাত দেওয়ার চেষ্টা করবে, তুমি ক্লাচ প্রেস করার চেষ্টা করবে, ব্রেক প্রেস করার চেষ্টা করবে। এখানে তুমি যেহেতু জানো না প্রবলেমটাকে ভালোভাবে, যে গাড়িটা কেন চলতে শুরু করেছে আর সেটাকে কিভাবে থামানো যাবে, এখানে তুমি বারবার প্রচেষ্টা চালাবে, ট্রায়াল করবে, কিন্তু বারবার এরর হবে বা ভ্রম এটার দেখতে পাওয়া যাবে। তো এটা সবথেকে সিম্পলেস্ট মানে সরল আর সবথেকে ইজিয়েস্ট একটা পদ্ধতি সমস্যা সমাধানের জন্য। পরের প্রশ্ন, ড্যাশ কৌশলটির প্রণেতা হলেন মনোবিদ নিউওয়েলস এবং সাইমন। এটার আনসার হবে অপশন ডি, শেষ অর্থ বিশ্লেষণ, অর্থাৎ মিনস এন্ড অ্যানালিসিস। এই কৌশলটির ব্যাপারে এনারা দুজন বলেছিলেন। পরের প্রশ্ন, কোনটি সৃজনশীল চিন্তার উপাদান নয়? এটার আনসার হবে ফিজিক্যাল এলিমেন্ট বা দৈহিক উপাদান। এই চ্যাপ্টারটার ভিডিও তোমরা অনেকেই আমার চ্যানেলে খুঁজে পাও না। এই ভিডিওটার মিডিল থেকে আমি চিন্তন নিয়ে ডিটেলে ডেসক্রাইব করেছি, যে যে পার্টগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো তোমরা এই ভিডিওটা যদি একবার দেখে নাও, চিন্তনের যে কোনো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। আমি ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক প্রোভাইড করে দেবো,
তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারবে। পরের প্রশ্ন, মনোবিদের মতে চিন্তন হল মনস্তাত্ত্বিক বন্ধু সংক্রান্ত মানসিক কার্যকলাপ। এটি কে বলেছেন? এটার আনসার হবে রস। পরের প্রশ্ন, মানুষের সবথেকে গুরুত্বপূর্ণ ও উন্নত সাফল্য হলো ভাষা। ভাষার মূল ব্যবহারটি ঘটে সামাজিকভাবে গ্রহণযোগ্য পদ্ধতিতে চারপাশের পরিবেশের সঙ্গে সংযোগ রক্ষার মাধ্যমে। এটার আনসার হবে অপশন এ, অর্থাৎ এখানে দুটো স্টেটমেন্টই ঠিক, আর যেটা রিজন সেটা বিবৃতিটাকে ভালোভাবে এক্সপ্লেন করছে। পরের প্রশ্ন, অপসারী চিন্তার নিম্নলিখিত বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। সাবলীলতা দেখতে পাওয়া যায় বা যেটাকে ফ্লুয়েন্সি বলে, নমনীয়তা দেখতে পাওয়া যায় ফ্লেক্সিবিলিটি, নিজস্বতা দেখতে পাওয়া যায় অর্থাৎ অরিজিনালিটি, কিন্তু ক্ল্যারিটি বা স্বচ্ছতা বলে কিছু দেখতে পাওয়া যায় না অপসারী চিন্তনে। তো এটার আনসার হবে অপশন ডি। পরের প্রশ্ন, মনোবিদের মতে চিন্তন হলো এক ধরনের অন্তর্নিহিত সমস্যা সমাধানমূলক আচরণ। এটি কে বলেছেন? এটির আনসার হবে এস এম মহসিন, অপশন বি। পরের প্রশ্ন, এটাও ম্যাচ দ্য ফলোয়িং আছে। থিঙ্কিং মানে হলো মেন্টাল ইমেজ বা সিম্বল সাইন, অর্থাৎ চিন্তন মানে মানসিক প্রতিরূপ, যেটা আমরা চিন্তা করি, থিঙ্কিং মেন্টাল ইমেজ। ক্রিয়েটিভ থিঙ্কিং মানে হলো ডাইভার্জেন্ট থিঙ্কিং, অপসারী চিন্তন। সৃজনশীলতার জন্য আমাদের অপসারী চিন্তনের দরকার পড়ে। সমস্যা সমাধানমূলক চিন্তন আমরা অ্যালগোরিদমকে বলে থাকি। অ্যালগোরিদম হচ্ছে স্টেপ বাই স্টেপ একটা প্রসেস, যেটাকে আমরা ফলো করলে আমরা গ্যারেন্টিড সলিউশন পাবো। আর যৌক্তিক চিন্তনের জন্য আমাদের অবরোহীমূলক চিন্তন বা কনভার্জেন্ট থিঙ্কিংয়ের দরকার পড়ে, র্যাশনাল থিঙ্কিংয়ের জন্য। তো এটার আনসার হবে অপশন সি। পরের প্রশ্ন, পরপর স্টেজেসটা বলতে হবে। প্রথমে কি হয়? প্রথমে আমাদের আসে প্রিপারেশন স্টেজ বা প্রস্তুতির পর্ব। তারপরে আমাদের যে স্তরটা আসে সেটাকে বলা হয় ইনকিউবেশন বা চিন্তার উন্মেষ পর্ব। এরপরে আমাদের আসে ইলুমিনেশন স্টেজ বা চিন্তার আলোকিত পর্ব। আর তারপরে আসে ভেরিফিকেশন স্টেজ বা প্রতিপাদন পর্ব। এটা সৃজনশীলতার 4টে পর্যায়। এই ভিডিওটা তোমরা দেখতে পারো, এখানে আমি ডিটেলে এই 4টে পর্যায়কে এক্সপ্লেন করেছি উইথ এক্সাম্পল। যদি এই ভিডিওটা দেখে নাও তাহলে তোমরা প্রত্যেকটা স্টেজকে ডিটেলে বুঝতে পারবে। এটার আনসার হবে অপশন সি। পরের প্রশ্ন, চিন্তন হলো এমন একটি নিঃশব্দ ও অন্তর্নিহিত প্রক্রিয়া যার বহিঃপ্রকাশ ঘটে আচরণের মাধ্যমে। চিন্তন হলো একটি জটিল প্রক্রিয়া। এই কোয়েশ্চেনটা আমরা একটু আগেও করলাম, শুধু এইটুকু সেন্টেন্স আলাদা ছিল। এখানের মেন কোয়েশ্চেন এটাই, থিঙ্কিং কি, এটা একটু কেস স্টাডি রিলেটেড কোয়েশ্চেন। পরের প্রশ্ন, 9 মাস বয়সে এই এক অক্ষর বিশিষ্ট ধ্বনিগুলি বারবার ব্যবহার করে বেশ কিছু বাচ্চা, রিপিটেটিভলি এই সাউন্ডটাকে ইউজ করে। তো এইটাকে কি বলা হয়? এটার আনসার হবে ইকোলালিয়া। কোনো একটা ওয়ার্ডকে আমরা যদি বারবার ইউজ করি সেটাকে ইকোলালিয়া বলে। এটা বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায় 9 মান্থসে এসে। পরের প্রশ্ন, যখন অনেকগুলি সাধারণীকৃত তথ্য বা সত্য থেকে ক্রমে ক্রমে একটি নির্দিষ্ট তথ্য বা সূত্রে ব্যক্তি উপনীত হয়, এই ধরনের চিন্তাকে কি বলা হয়? এটার আনসার হবে অবরোহীমূলক যৌক্তিক চিন্তা বা ডিডাকটিভ লজিক্যাল থিঙ্কিং। পরের প্রশ্ন, নিম্নলিখিতর যৌক্তিক চিন্তার কোন জাতীয় ত্রুটিকে সব জান্তা প্রভাব বা নো ইট অল এফেক্ট বলা হয়? এটার আনসার হবে অপশন সি, পশ্চাৎ দৃষ্টিগত ত্রুটি বা হাইন্ডসাইড এরর। এখানে যার মধ্যে এই সবজান্তা প্রভাব বা হাইন্ডসাইড এররটা দেখতে পাওয়া যায়, সে কোনো ঘটনা ঘটার পরে সেটাকে ভালোভাবে যুক্তি দিয়ে না চিন্তা করে সে বলে এটা হবে, আমি আগে থেকেই জানতাম।
তো এটাকে এই জন্য সবজান্তা প্রভাব বলা হয়, যেটার নাম হচ্ছে হাইন্ডসাইড এরার বা পশ্চাৎ দৃষ্টিগত ত্রুটি। পরের প্রশ্ন, সৃজনশীল চিন্তার জন্য যে অবিরত প্রচেষ্টা চালানো হয় এবং সেই প্রচেষ্টার মাধ্যমে হঠাৎ করে সমাধান সূত্রটি মনের মধ্যে উদয় হয়, একে কি বলা হয়? যেখানে হঠাৎ করে আমাদের কোনো একটা সলিউশন মাথায় চলে আসে, যেটাকে আহা মোমেন্টও বলে। এটার আনসার হবে আলোকিতকরণ পর্ব বা ইলুমিনেশন স্টেজ। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। এই ভিডিওটা থেকে যদি তোমরা কিছু নলেজ গেইন করে থাকো তাহলে একটা কমেন্ট করে দিও। আমার তোমাদের কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে। তোমার যদি মনে হয় ভিডিওটা কারোর সাথে শেয়ার করার দরকার আছে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।